আসসালামু আলাইকুম। এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আলোচনা করতেছি শ্বসনের প্রভাবক সমূহ নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় ফ্যাক্টরস অফ রেসপিরেশন, কোষীয় শ্বসনের প্রভাবক সমূহ। কিছু কিছু উপাদান বা বস্তু রয়েছে যেগুলো কোষের শ্বসন প্রক্রিয়ার গতিকে কিছুটা ত্বরান্বিত বা কিছুটা মন্থর করে। যে উপাদানগুলো শ্বসন প্রক্রিয়ার হারকে ত্বরান্বিত বা মন্থর করে সেই উপাদানগুলোকেই বলা হয় শ্বসনের প্রভাবক। শ্বসনের প্রভাবকগুলোকে আমরা প্রধান দুটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আমরা কিছু প্রভাবককে বলি বাহ্যিক প্রভাবক বা এক্সটার্নাল ফ্যাক্টর, আর কিছু প্রভাবককে আমরা বলি অভ্যন্তরীণ প্রভাবক বা ইন্টারনাল ফ্যাক্টর। আমরা বাহ্যিক প্রভাবকে দেখতে পাচ্ছি তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো এবং কার্বন ডাই অক্সাইড পরিবেশে বিদ্যমান। আর কোষের ভেতরে কিছু উপাদান থাকে যেগুলো শ্বসন প্রক্রিয়ার গতিকে প্রভাবিত করে। এই উপাদানগুলো হচ্ছে যেমন কোষের কার্যকারিতা, শাসনিক বস্তু, এনজাইম, কোষের বয়স, সাইটোপ্লাজমে বিদ্যমান পানি এবং আয়ন এবং অন্যান্য। আমরা এই বিষয়গুলোই তোমাদের সামনে ব্যাখ্যা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নাম্বার প্রভাবক দেখতে পাচ্ছি বাহ্যিক প্রভাবক হিসেবে তাপমাত্রা, টেম্পারেচার। আমরা জানি যে 0 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত শ্বসন প্রক্রিয়ার হার বৃদ্ধি পায়। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে শ্বসন প্রক্রিয়ার হার যতটা হয় 1, 2, 3, 4, 5, 6 এভাবে 30 পর্যন্ত শ্বসন প্রক্রিয়ার হার ক্রমান্বয়ে বাড়তে থাকে। 30-এর পর থেকে শ্বসন প্রক্রিয়ার গতি কিছুটা মন্থর হয় বা কমতে থাকে এবং শ্বসনের জন্য সবথেকে অপটিমাম তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রার সাথে শ্বসন প্রক্রিয়ার হার সব থেকে বেশি থাকে এবং 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন অতিক্রম করবে, বেশি হয়ে যাবে, তখন শ্বসন প্রক্রিয়ার হার কমতে শুরু করবে। অর্থাৎ 45 ডিগ্রি তাপমাত্রা চাইতে বেশি তাপমাত্রা হলে শ্বসন প্রক্রিয়ার গতি মন্থর হয়। আমরা 2 নাম্বার বিষয়টিকে বলতেছি অক্সিজেন। যেহেতু সবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন পড়ে, আমরা জানি অক্সিজেন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে এবং ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ে ধাপে অক্সিজেনের সাথে কার্বন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড যৌগ গঠনের মাধ্যমে অপসারিত হয়। অর্থাৎ শ্বসনের জন্য অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। অর্থাৎ পরিবেশে যত বেশি অক্সিজেন থাকবে, অক্সিজেনের সাথে রেসপিরেশনটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ অক্সিজেন সমানুপাতিক রেসপিরেশন, অক্সিজেন বাড়লে রেসপিরেশন বৃদ্ধি পাবে। পরবর্তী বাহ্যিক প্রভাবকটি হচ্ছে পানি। শ্বসনে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বসনের কিছু কিছু ধাপে পানির সরাসরি প্রয়োজন পড়ে, যেমন ক্রেবস চক্রের 7 নম্বর ধাপ ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড যখন ম্যালিক অ্যাসিডে পরিবর্তিত হয়, ম্যালিক অ্যাসিড গঠন করে, তখন বিক্রিয়াস্থলে 1 অণু পানির প্রয়োজন পড়ে। 1 অণুর পানির সাহায্যে ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডে কনভার্ট হয়। এটি ক্রেবস চক্রের 7 নম্বর ধাপ। এই ধাপে পানি লাগে, অর্থাৎ পানির সাহায্যে শ্বসন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। সূর্যের আলো বা লাইট, আলো শ্বসন প্রক্রিয়াতে সরাসরি তেমন কোনো ভূমিকা পালন করে না, তবে পরোক্ষভাবে আলো কিছুটা ভূমিকা পালন করে। যেমন আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, আর পত্ররন্ধ্র খুলে গেলে গ্যাসীয় বিনিময় সহজ হয়, অর্থাৎ পরিবেশ থেকে বেশি বেশি অক্সিজেন গ্রহণ হয়, পরিবেশে বেশি বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন ঘটে, অর্থাৎ শ্বসন প্রক্রিয়ার হার বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা বলতে পারি লাইট সমানুপাতিক রেসপিরেশন। লাইট বাড়লে রেসপিরেশন বাড়বে, তবে অতি উজ্জ্বল আলোতে কিন্তু আবার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার রেসপিরেশন কমে যাবে। কার্বন ডাই অক্সাইড বন্ধুরা, যদি পাতা থেকে কার্বন ডাই অক্সাইডগুলোকে আমরা মুক্ত করতে না পারি, পরিবেশে দেখা গেল অনেক বেশি কার্বন ডাই অক্সাইড আছে এবং পরিবেশে বেশি কার্বন ডাই অক্সাইড থাকার কারণে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের ব্যাপন চাপ বেড়ে যায়। ফলে মেসোফিল থেকে যদি শ্বসন ক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড পরিবেশে নির্গমন হতে না পারে, বাহিরে ব্যাপন চাপ বেশি থাকলে তো নির্গমন হতে পারবে না, তখন পাতার মেসোফিল টিস্যুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, আর অধিক কার্বন ডাই অক্সাইডের কারণে পাতার অ্যাসিডিটি বৃদ্ধি পাবে, আর অ্যাসিডিক পাতাতে এনজাইমের কার্যকারিতা হ্রাস পাবে তথা শ্বসনের হার কমে যাবে। অর্থাৎ পরিবেশে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয়, এটাকে আমরা ব্যস্তানুপাতিক বলবো রেসপিরেশন। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ব্যস্তানুপাতিক হচ্ছে রেসপিরেশন। কার্বন ডাই অক্সাইড বাড়লে শ্বসন কমে, কার্বন ডাই অক্সাইড কমলে শ্বসন বাড়ে। আমরা অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে প্রথমেই বলেছি যে সেল ফাংশন।
আমরা জানি জীবদেহে বিভিন্ন ধরনের কোষ থাকে এবং বিভিন্ন কোষগুলো বিভিন্নভাবে কাজ করে। কিছু কিছু কোষ আছে যাদের কার্যকারিতা অনেক বেশি, যেমন লিভার সেল, ব্রেন সেল, কার্ডিয়াক সেল। এই সেলগুলো বেশ ফাংশনাল এবং প্রচুর কাজ করে, ফলে স্বাভাবিকভাবেই এই সেলগুলোতে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ বেশি থাকে, আর মাইটোকন্ড্রিয়ার পরিমাণ বেশি থাকার কারণে এদের শ্বসনের হারটা হয় তুলনামূলকভাবে বেশি। একটি শ্লোক আছে, দ্য সেল ইউ নিড মোর এনার্জি হ্যাভ মোর মাইটোকন্ড্রিয়া। যদি কোষে বেশি এনার্জির প্রয়োজন পড়ে তখন কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়ার পরিমাণ বেড়ে যায়, আর মাইটোকন্ড্রিয়ার পরিমাণ বেড়ে গেলে শ্বসনের হার বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা বলতে পারি সেল ফাংশন সমানুপাতিক রেসপিরেশন। আমরা 2 নম্বর অভ্যন্তরীণ প্রভাবক বলতেছি রেসপিরেটরি সাবস্টেন্স, শাসনিক বস্তু। শাসনিক বস্তু তো বিভিন্ন হয়, শর্করা হয়, আমিষ হয়, স্নেহ হয়। সব শাসনিক বস্তুগুলোকেই জারিত করে শক্তি উৎপন্ন করা হয়। তবে সবথেকে বেশি পরিমাণে শক্তি উৎপাদনে অংশ নেয় শর্করা, অর্থাৎ গ্লুকোজ। অর্থাৎ কোষে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলে শাসনিক বস্তুর পরিমাণ বেড়ে যায়, আর শাসনিক বস্তুর পরিমাণ বেড়ে গেলে শ্বসনের হার বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা বলতে পারি রেসপিরেটরি সাবস্টেন্স সমানুপাতিক রেসপিরেশন। অর্থাৎ যদি শাসনিক বস্তু বেড়ে যায় তাহলে শ্বসন বৃদ্ধি পায়। পরবর্তী বিষয়টির দিকে লক্ষ্য করে আমরা বলছি এনজাইম। কোষে বিদ্যমান এনজাইম বা সাইটোপ্লাজমে বিদ্যমান এনজাইম। আমরা জানি যে সবাত শ্বসনের 4টি ধাপ, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়েক, রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। গ্লাইকোলাইসিসের আবার 10টা ধাপ, অ্যাসিটাইল কোয়ের আবার 5 থেকে 6টা ধাপ, ক্রেবস চক্রের আবার 10টা ধাপ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমেও কতগুলো স্টেপ আছে যে স্টেপগুলোকে অতিক্রম করতে হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সবাত শ্বসনের বেশ কতগুলো ধাপ রয়েছে, প্রায় 30-32টি ধাপ রয়েছে, এবং এই 30-32টি ধাপে কিন্তু এনজাইম কাজ করে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও এনজাইম কাজ করে, এনএডিএইচ ডিহাইড্রোজিনেজ, সাকসিনেট রিডাক্টেজ, সাইটোক্রোম অক্সিডেজ, সাইটোক্রোম রিডাক্টেজ, এরকম কিছু এনজাইম থাকে। আর ওই 3টি ধাপ গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়েক, রেবস চক্র তো থাকেই। অর্থাৎ এই ধাপগুলোকে পরিচালিত করার জন্য এনজাইম দরকার। যদি কোনো একটা ধাপে কোনো একটা এনজাইমের ঘাটতি থাকে তাহলে কিন্তু ওই ধাপ আর সম্পূর্ণ হবে না, আর ওই ধাপ যদি সম্পূর্ণ না হয় তাহলে পরবর্তী ধাপগুলোর কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ শ্বসনে যতগুলো এনজাইমের দরকার সবগুলো এনজাইম যথাযথ মাত্রায় থাকতে হবে এবং সম্পূর্ণ স্বাভাবিক মাত্রায় থাকতে হবে, তবেই কিন্তু শ্বসনের গতি বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা বলতে পারি এনজাইম সমানুপাতিক রেসপিরেশন। এজ অফ সেল বন্ধুরা, কোষের বয়স। আমরা জানি জীবদেহে বিভিন্ন বয়সের কোষ থাকে, কোনো কোষের বয়স কম থাকে, কোনো কোষের বয়স বেশি থাকে, কোনো কোষের কম বয়স আবার মধ্যম বয়স্ক থাকে। সব থেকে ভালো শ্বসন হয় মধ্যম বয়স্ক সেলে। যেমন লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। লোহিত রক্তকণিকার কিছু লোহিত রক্তকণিকা থাকে 1 দিন 2 দিন বয়স, আবার কিছু লোহিত রক্তকণিকা থাকে 119 দিন 20 দিন বয়স, আবার মধ্যম বয়সে কি 60 দিন। তাহলে সব থেকে মধ্যম বয়সী সেলগুলোতে শ্বসনের হার হয় সব থেকে বেশি। অর্থাৎ কোষের বয়সের সাথে কিন্তু শ্বসনের একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। সাইটোপ্লাজমিক ওয়াটার অ্যান্ড আয়ন। কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান পানি এবং খনিজ লবণ। আমরা পানির কথা একটু আগেই বললাম যে শ্বসনের কিছু কিছু ধাপে সরাসরি পানির প্রয়োজন পড়ে, আবার শ্বসনের কিছু কিছু ধাপে বিভিন্ন আয়নের প্রয়োজন পড়ে, যেমন ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই আয়নগুলোর প্রয়োজন পড়ে। যদি কোষের ভেতরে কোষের সাইটোপ্লাজমে এই আয়নগুলো যদি যথার্থ পরিমাণে না থাকে তাহলে কিন্তু শ্বসন প্রক্রিয়া ব্যাহত হবে। আমরা পরবর্তী প্রভাবকটিকে বলতেছি আদার্স বা অন্যান্য। অন্যান্য প্রভাবক বলতে আমরা অনেক কিছুকে বোঝাই। জীবের বৃদ্ধিকে বোঝানো হচ্ছে। যে জীবের বৃদ্ধি অতি দ্রুত হয় সে জীবের শ্বসন ক্রিয়ার হারও দ্রুত হয়। এখানে আমরা ক্ষয়পূরণের কথা বলতে পারি, যে আঘাতপ্রাপ্ত স্থানে ক্ষয়পূরণ করার জন্য সেই জায়গাতে শ্বসন ক্রিয়ার হার বেড়ে যায়, ফলে সেখানকার তাপমাত্রাও বেড়ে যায়। আমরা যেটাকে ইনফ্লামেশন বলি, প্রদাহ বলি। প্রদাহ মানে কি? কোনো আঘাতপ্রাপ্ত স্থান লাল হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া, ব্যথা পাওয়া, এটাকে বলা হয় প্রদাহ। অর্থাৎ আঘাতপ্রাপ্ত স্থানে শ্বসন ক্রিয়ার হার তুলনামূলকভাবে কিছুটা বেশি হয়। আবার আমরা যদি জীবাণু দ্বারা সংক্রমিত হয় তখন সেই জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য শ্বেত রক্তকণিকা অধিক মাত্রায় ক্রিয়াশীল হয়, এবং শ্বেত রক্তকণিকাকে অধিক মাত্রায় ক্রিয়াশীল হতে গেলে দেহের তাপমাত্রা বাড়াইতে হয়, আর দেহের তাপমাত্রা বাড়াতে হলে শ্বসন ক্রিয়াকে কিছুটা দ্রুত করতে হয়। এই জন্য অসুস্থ শরীরে আমরা ধরে নিই যে শ্বসন ক্রিয়ার হার তুলনামূলক সুস্থ শরীর অপেক্ষা বেশি থাকে, কারণ অসুস্থ শরীরে হিলিং পাওয়ারটা কাজ করতেছে। অর্থাৎ রোগ সারিয়ে তোলা, জীবের বৃদ্ধি, বিকাশ, দেন কোনো আঘাতপ্রাপ্ত স্থানে শ্বসনের ক্রিয়ার হার তুলনামূলকভাবে বেশি হয়। এভাবে বিভিন্ন বিষয়ই মূলত শ্বসন প্রক্রিয়াকে প্রভাবিত করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশাবাদী
এই ভিডিও টিউটোরিয়াল ক্লাস থেকে তোমরা শ্বসনের বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পেরেছো। যদি এই ভিডিও টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।